চিত্রাঙ্গনা পর্ব 16। আস্তে, মানুষ তো ভাবে বাড়িতে চোর ডাকাত ঢুকছে। অব্র ধীরে ধীরে নীরুর মুখের উপর থেকে হাত সরিয়ে নিল। তারপর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো। নীরু ক্ষোভে গলা চড়িয়ে বলল, আপনার এত বড় সাহস আমার মুখে হাত দিছেন? অব্র ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে শান্ত গলায় বলল, ওহ, মুখে হাত দেওয়াটা ভালো লাগেনি? হাতটা অন্য কোথায় দেওয়া দরকার ছিল বুঝি? নীরুর মুখ শুকিয়ে গেল। ভ্রু কুঁচকে বলল, অব্র ভাই। অব্র চোখ নামিয়ে এক মুহূর্ত চুপ করে রইল। তারপর চাপা স্বরে বলল, ছি, এভাবে বললে মরে যাই। আসেন ভাই, একসঙ্গে গু খাই। ওয়াক! থু, এসব কই থেকে শিখছো? নিশ্চয় ফারাজ ভাইয়ের কাছ থেকে। নীরু মুখ ভেঙচি কাটলো, বলল, কমু না। বিদ্যুৎ ফিরে আসতেই নীরুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আগের মতো দীপ্তি ফিরে এসেছে তার চাহনিতে। যাক, অবশেষে নাটকটা দেখা হবে। নীরু সুন্দর, তবে গায়ের রংটা চাপা। চাপা বললেও ভুল হবে, উজ্জ্বল ফর্সা বলা চলে। ছোটবেলায় চাপাই ছিল। দিনকে দিন রূপচর্চার বদলতে বেশ উন্নতি হয়েছে। টেনে টুনে মেট্রিক পাস করেছে। এবার কলেজে ভর্তি হয়েছে। ভালো কলেজে ভর্তি করাতেও টাকা খরচ করতে হয়েছে। মেয়ে পড়াশোনার নামে ডাব্বা, আবার খালরে ডাকে আব্বা। বিদ্যুৎ আসতেই অব্র গলায় সতর্কতা টেনে বলল, দয়া করে আর কখনো অন্ধকার এভাবে চিৎকার করবেন না আপা। লোকে ভুল বুঝতে পারে, দুষ্ট চিন্তা ভাবনা করতে পারে। নীরব মুখ ভেঙচি কাটলো। কথাটা একদম গায়ে মাখেনি। নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আমার মুখ, আমি চিৎকার করব, তাতে কার কি আসে যায়? নীরু চলে যেতেই অব্র তার যাওয়ার পথে তালিয়ে ঘাড়ে হাত বুলায়, চেয়ে থাকে। খানিক বাদে মাথা চুলকে বলে, আরে ধ্যাত, আমি না ফারাজ ড্যাডির কাছে এসেছিলাম। যাকগে, এখন আর দেখা সাক্ষাতের মুড হচ্ছে না। বাহিরে থেকে হাওয়া খেয়ে আসে। বউ বউ ডাক পারি, বউ আমার কার বাড়ি? আয় রে বউ, বুকে আয়, তোর স্বামীরে মশায় খায়। ফারাজ মশারি টাঙাতে টাঙাতে ছন্দ কাটছে। চিচ্ছে ডিভানে শুয়ে ম্যাগাজিন পড়ছে। একটু পড়ছে, আবার ফারাজের তামাশা দেখছে। সন্ধ্যাবেলায় কেউ মশারি টাঙায়? তার ধৈর্যের বাঁধ ভেঙেই গেল। আপনাকে মশারি টাঙাতে কে বলেছে? ফারাজ সহজসুলভ হাসি ছুড়ে দিয়ে বলল, আরে সাদা মোলা, মশারি না টাঙালে তো আমাকে মশাই খেয়ে দিবে, তখন তোমার কি হবে? আমি নিজেকে হেফাজত করছি, জাস্ট ফর ইউ। তোমার মতো এক পিস থাকতে আমার রক্ত মশাই কেন চুষে খাবে? বলো বউ, বলো বলো। বুঝলাম না, ভালোবাসা দেখালেন নাকি খোঁচা মারলেন? চিচ্ছে ভ্রুকুচকে বলল, খোঁচা? ওটা আবার কি জিনিস? দেখো বউ, আমি তোমাকে ভাতেও মারবো না, কথাও না। আমি তোমায় ভালোবাসা দিয়ে মারবো। ওইসব খোঁচাখুচি আমায় পোষায় না। চিচ্ছে বিরক্ত হয়ে ম্যাগাজিনের পাতা উল্টালো। আচ্ছা, আপনি কাজ কি করেন? শুধু কি মাছের ব্যবসা? এই ব্যবসায় এত লাভ? আপাতত তোমাকে আদর করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। মস্করা করবেন না, বিষ ধরে গায়ে। মরে যায় আপনার এসব কথা শুনলে। ফারাজ মশারি ফেলে চিচ্চার কাছে এগিয়ে এলো। এক ঝটকায় তাকে কোলে তুলে বিছানার দিকে পাড়ি জমালো। চিচ্চা ধস্তাধস্তি করছে, তা দেখে ফারাজ হেসে গান ধরলো, মরবে না মরবে না, রাধে মন্ত্র ভালো জানি, দু একখানা জারি দিয়ে বিষ করিব পানি। চিচ্চার বিরক্তি আরো বেড়ে গেল। ফারাজের এই নাটকীয় যেন শেষই হচ্ছে না। তবুও সে চুপ করে আছে, হয়তো নাটকের পরবর্তী অংশ দেখার জন্য। মশারির কাছে যেতেই রোমান্সের ছন্দপতন। মশারির ভেতরে ঢুকতে গিয়ে ফারাজের মুড একেবারেই ফুস। এই ঘোড়ার ডিমের মধ্যে বউকে কোলে নিয়ে সে কি করে ঢুকবে? রাগে সে এক হাত দিয়ে চিচ্চাকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে, আর অন্য হাত দিয়ে টেনে হেঁচড়ে মশারি ছেড়ে। চিচ্চা এতক্ষণ ফারাজকে হাজারটা কথা শুনিয়ে চুপ হয়ে গেছে। ফারাজের চোখের দিকে চেয়ে আছে সে। লক্ষণ ভালো ঠেকছে না। 999-এ কোনোভাবে একটা কল করা যায় না? ফারাজ চিচ্চার পাশে ধপাস করে শুয়ে পড়ল। চিচ্চাকে নিজের বুকের উপর শুইয়ে বলল, একটু আমার বুকে মাথা রাখো না, তুমি হিনা বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ফারাজ চিচ্চা হাত দুটো আলতো করে নিজের আয়ত্তে নিয়ে হাতের উপর চুমু খায়। একটি নয়, দুটো নয়, পরপর বেশ কয়েকটা। চিচ্চা বাধা দেয় না, আবার তার বাধা দিতেও ইচ্ছে করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, একটু আগেই যে চিচ্চা কেমন তেজে ছিল, সে এখন পাথরের মতো নির্বাক, স্তব্ধ। ফারাজ চিচ্চা ওষ্ঠের ছোঁয়ায় নিজেকে ধন্য করার আগেই রুমের দরজাটা ঠাস করে খুলে যায়। চিচ্চা লজ্জায় বিছানার কোণে ছিটকে যায়। বিরক্তির ফলে ফারাজের মুখ থেকে উচ্চারিত হয়, না, এই বাড়িতে আর থাকা যাবে না। এখানে সবাই তার রোমান্সে মুন্ডু ঢুকিয়ে দেয়। জলদি ঢাকা ফিরতে হবে, আর নয়তো এক্কেবারে ডেনমার্ক। খালু! মিতালি একবার ঘরের দিকে তাকালো। মশারি ফ্লোরে এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে।
এই রুমে কি ভূমিকম্প হয়েছে নাকি? মিতালির মোটা মাথায় আসলে কিছুই ঢুকছে না। ধুরবাল, ঘরের দরজাটা লাগাতেই মনে নাই। ধ্যাত, একটা ভুল সারা জীবনের কান্না। আর এই মাতারি, তুই দরজা নক করে আসতে পারলি না? নেক্সট টাইম এই ভুল হলে তোরে আমি গু খাওয়াবো। ভুল হয়ে গেছে, মাফ চাই। গু খাওয়ান আর আর যাই খাওয়ান, আগে আমারে কথাটা কয়ে শুনুন আগে। কন্টিনিউ। এইটা আবার কি? মনটা যায় তোকে। ফারাজ থামলো, পুনরায় শুধালো, কি হয়েছে ওইটা বল। খালু, নীলু নামের ওই মাইয়াটা আইছে বাড়িতে, অবস্থা খুব খারাপ। কি করবো খালু? ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। এই মুহূর্তে যদিও ঘোড়াও তার সামনে ডিম পারত, তবুও হয়তো সে এই প্রতিক্রিয়াও দেখাতো না। কারণ আপাতত তার মস্তিষ্ক জুড়ে প্রিয়তমা বিচরণ করছে। তবে চিচ্চা জলদি বিছানা ছেড়ে উঠে পড়ল। নীলু এসেছে? তার মানে নীলুর কিছু হয়নি, সে ঠিক আছে। অন্দরমহলে পৌঁছাতে চিচ্চা মিতালির দিকে তাকালো। মিতালি কিংকর্তব্য বিমূঢ়। কিছুক্ষণ আগেও যে মেয়েটা সে এখানে বসিয়ে রেখে গিয়েছিল, সে গেল কোথায়? চারপাশে তাকিয়ে মেয়েটাকে কোথাও দেখতে না পেয়ে সে উদ্গ্রীব হয়ে উঠল। নীলু! মিতালি ডাক দিল, কোনো সাড়া নেই। ডাকাডাকির শব্দ শুনে উপরতলা থেকে রুমানা, এলাহি, রোশন, রাজন সহ বাকিরাও বেরিয়ে এলো। এক মুহূর্ত বাড়ির পরিবেশ পাল্টে গেল। সবাই উৎকণ্ঠিত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ফারাজ এতক্ষণ বুকের কাছে হাত গুজে দাঁড়িয়েছিল, এখন তার বিরক্ত লাগছে। রাজন নিজে নেমে এলো, কপালে ভাঁজ ফেলে বলল, আরে থামো তো, সন্ধ্যাবেলা এত চেঁচামেচি করছিস কেন? মিতালি বেকুল কণ্ঠে বলল, ভাই, সত্যি আমি নীলু নামের একটা মাইয়ারে এখানে বসায় রেখে গেছিলাম। রাজনের ভ্রু কুঁচকে গেল। মেয়েটার নাম নীলু, এটা তুই জানলি কিভাবে? জিজ্ঞেস করছিলাম, ওর অবস্থা ভালো ছিল না। সে কইল, চিচ্চা আপার সাথে একটু কথা আছে, শুধু একবার তারে ডাইক্কা আনো। আমি তাই ওনারে এখানে বসায় চিচ্চা আপারে খবর আনতে গেছিলাম, কিন্তু ফিরে এসে দেখি মাইয়া গায়েব। রোশন বিরক্ত হয়ে বলল, এখন তো কেউ নেই। কে না কে এসেছিল তা নিয়ে বাড়ি মাথায় তুলতে হবে নাকি? দেশের অবস্থা ভালো না, ছিনতাই বাড়ছে, অযথা এমন হুটহাট কাউকে অন্দরমহলে ঢুকাবি না। রাজন সুর মিলিয়ে বলল, দেখিস নাই পুকুরে দুইটা লাশ ভাসায় দিছে? কোন দিন না জানি তুইও টার্গেট হয়ে পড়ে যাস। মিতালি ভয়ে চুপ হয়ে গেল। ফারাজ একবার রাজন আর রোশনের দিকে তাকালো, তারপর একদমে বলল, সবাই যার যার ঘরে চলে যাও। সবাই যেতেই ফারাজের দৃষ্টি স্থির হলো চিচ্চার দিকে। মেয়েটার মুখ কেমন ফ্যাকাশে লাগছে। আজ সারাদিনের অনেক কিছু দেখেছে, মানসিকভাবে বেশ দখল যাচ্ছে ওর উপর। ফারাজ ধীরে ধীরে চিচ্চার দিকে এগিয়ে গেল। বউ! চিচ্চা নিঃশব্দে তার দিকে তাকালো। বাজিতপুরে যাব, জিনিসপত্র যা লাগবে প্যাক করে নাও। চিচ্চা বিস্মিত দৃষ্টিতে ফারাজের চোখের দিকে তাকিয়ে এলো। বাজিতপুর? কিন্তু হঠাৎ সেখানে কেন? সকাল থেকে মোহনার শরীরটা বেশ খারাপ লাগছে, গা গুলিয়ে উঠছে, মাথার ভেতর ধকধক করে যন্ত্রণা হচ্ছে। আজ টাফ নিলেও কোনো কাজ করছে না। তারিখ কত আজ? ক্যালেন্ডারের দিকে হাত বাড়িয়ে চোখ বুলিয়ে নেয় সে। মুহূর্তেই তার শরীর ঠান্ডা হয়ে আসে, বুকের ভেতর কেমন যেন শূন্য লাগতে থাকে। না না, সময় তো পেরিয়ে গেছে। মোহনার সারা শরীর কাঁপতে থাকে। মাথার ভেতর একটাই প্রশ্ন, সে কি গর্ভবতী? না, এটা অসম্ভব। সে ধীরে ধীরে টেবিলের দিকে তাকায়। রোশন সেখানে বসে কিছু হিসাব কষছে, ব্যবসায়িক ব্যাপার স্যাপার নিয়ে ব্যস্ত। ভুলেও রোশন কিছু জানলে চলবে না, কিন্তু যদি জানতে পেরে যায়, যদি সে ধরা পড়ে যায়। মোহনার শ্বাস গলায় আটকে আসে। বাচ্চার কথা মনে পড়তেই ভেতরটা শীতল হয়ে যায়। না, সে আর সন্তানহারা হতে চায় না। বাচ্চার কান্না তাকে রাতে ঘুমাতে দেয় না। সে জানতে পারলে একেও মেরে ফেলবে, বাচ্চাটাকে একেবারে মেরে ফেলবে। মোহনা নিজেকে আরেকবার সান্ত্বনা দেয়, আগে পরীক্ষা করতে হবে। যদি সে গর্ভবতী না হয়, তাহলে তো এসব ভয় অযৌক্তিক। মোহনা! রোশনের ডাক শুনে চমকে ওঠে সে। জি। কণ্ঠ কাঁপছে। এক গ্লাস পানি দাও তো। মোহনা ভয়ে ভয়ে জগের দিকে এগিয়ে যায়। খাটের পাশে রাখা ছোট্ট টেবিলের উপর জগটা ছিল। গ্লাসে পানি ঢালতে গিয়ে মোহনা হাত কাঁপছে, তবুও সে নিজেকে সামলে নেয়। পানি নিয়ে রোশনের দিকে এগোতেই আবারও ডাক পড়ল, এই মোহনা! চমকে ওঠে সে। হাত ফসকে গ্লাসটা পড়ে যায় মেঝেতে। মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কাচের গ্লাসটা। রোশন এক ঝলক ভাঙা কাচের দিকে তাকায়, তারপর মুহূর্তের মধ্যে মোহনাকে টেনে নিয়ে আসে কাছে।
গলা চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, কি লুকাচ্ছ জানেমান? আমাকে চিনো তো? আমি কেমন সেটাও আশা করি জানো। সাবধান, নিজের জমদূতকে ডেকো না। রোশান মোহনাকে ধাক্কা দিয়ে কাচের উপর ফেলে দেয়। চোখের সামনে দপদপ করতে থাকে রক্তমাখা কাচের টুকরো। শরীরে এক পাশ ক্ষত বিক্ষত, রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। তবুও মোহনার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, যন্ত্রণা চেপে ধরে নিজেকে সামলায়। যদি মাটির নিচে একটা ফাটল থাকতো তাহলে সে তাতে ঢুকে চিরদিনের মতো হারিয়ে যেত। কিন্তু তার উপায় নেই। মৃত্যু ছাড়া তার মুক্তি কোথায়? আকাশ আজ এক শোকপট, কালো মেঘের দুর্ভেদ্য আবরণে ঢাকা, যেখানে চন্দ্রের রূপালী আলো অসহায়ভাবে বিলীন হয়ে গেছে। বাতাসের শীতল প্রবাহ শিরদাঁড়ায় এক অদৃশ্য শিকল জড়িয়ে দিয়েছে। তার নির্মম শৈত্য হাড়ের গভীরতম প্রকোষ্ঠে অনুপ্রবেশ করেছে। দূর প্রান্ত থেকে অনির্ধারিত পাখিদের কর্কশ ডাক বাতাসে ভেসে বেড়াচ্ছে। পথের ধূসর প্রান্তরে ছন্নছাড়া কুকুরগুলো ক্ষীণ আলোয় ঘেউ ঘেউ শব্দ এক ভগ্ন সুর তৈরি করেছে। হয়তো রাতের আঁধারে তারা কোনো অশরীরীর উপস্থিতি টের পেয়েছে। হুটহাট আবার বাতাস দিক দিক হয়ে ছুটছে। তার রুদ্ধশ্বাস প্রভাবে শুষ্ক পাতারও এক কৃত্রিম ঘূর্ণিতে আবর্তিত হচ্ছে। দেখে মনে হচ্ছে কারাগারের বন্দীরা মুক্তির জন্য প্রলাপ বকছে। চারপাশে ছড়িয়ে আছে প্রকৃতির চাপা নৈশব্দ। এই নৈশব্দতা প্রকৃতির প্রতিটি কোণায় বিচ্ছিন্নভাবে ছাপ ফেলে রেখে যাচ্ছে, বহু দূরে, হয়তো তার চেয়েও বেশি দূরে। সোহান নদীর ঘাটে নির্বাক বসে আছে। চারপাশে নিকষ অন্ধকারে তার কৃষ্ণগার্ত একাত্ম হয়ে গেছে রাত্রির অতল অমানিসার সঙ্গে। শুধু ঠোঁটের কোণে চেপে রাখা দাহমান সিগারেটের জ্বলন্ত কুণ্ডলী মাত্র প্রমাণ করে যে সে এখনো শ্বাস নিচ্ছে। শূন্য দৃষ্টি, প্রশান্ত অথচ বিষাদগ্রস্ত মুখ। কিন্তু তার অন্তর্গত উত্তাল আগুন নিস্তরঙ্গ নদীর মতো নয়, বরং গভীর গহ্বরের ধিক ধিক দহনে পরিণত হয়েছে। চিন্তার প্রবাহ বিভ্রান্ত, সুস্থ যুক্তিবোধ যেন দূরতম কোণায় নির্বাসিত। বিরক্ত মনে তার অস্বস্তিকে এমনভাবে গ্রাস করেছে যে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কোলাহল নির্বাসনে পাঠালে তবেই সে স্বস্তি পাবে। অথচ সে জানে তাও যথেষ্ট নয়। তার ধমনীতে ছুটে চলা ক্রোধ ও অতৃপ্তি ভাবে এক তীব্র যে কয়েকটি নিঃসংকোচ হত্যা করলেও হয়তো এই দহন প্রশমিত হবে না। হাতের আঙ্গুল অস্থির ভাবে নড়ছে। রাতের আঁধারে নদীর ঘাটটায় কেবল জলের শব্দ। নিস্তব্ধতার মাঝে হঠাৎ ভেপু বাজলো। দূরের কোনো ট্রলার থেকে ভেসে আসছে এই শব্দ। সোহান বিরক্তিতে পা নাড়ায়। পায়ের লোমশ চামড়ার মশার দংশনে ছোট ছোট দাগ ফুটে উঠলেও তার তাতে ভ্রুক্ষেপ নেই। তার মাথার ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। হারুন সহ দলের 4 জন খুন হয়ে গেল, অথচ হত্যাকারী কে তা সে এটুকু আঁচ করতে পারছে না। খুনির কি তার চেয়েও বেশি ক্ষমতা, আধিপত্য? সোহানের ব্যবসার পরিধিতে বিশাল। শহরের রাস্তায় যে অটোরিকশা মোটর গাড়ি চলে তার বেশিরভাগই তার আওতায়। চালকরা দিন শেষে নির্ধারিত টাকা বুঝিয়ে দেয়, আর সোহান হিসাব চুকিয়ে তাদের পারিশ্রমিক দেয়। এ ব্যবসায় তাকে নাম দিতে হয়েছে, পরিচিতিও দিয়েছে। তবে নৈতিকতার ভাত নেই দেশে। তার নৈতিকতা খারাপ থেকে শুরু হয়েছে আর খারাপেই শেষ। সোহান লুঙ্গিটা একটু উপরে টেনে তোলে, পায়ের পাতা চুলকায়। গায়ে তার অদ্ভুত রঙের একটা শার্ট, রংটার ব্যাখ্যা দিতে সে পারবে না। সোহানের কল বাজছে। সোহান টের পেয়েছে, তবে তুলে দেখতেও মন চাইছে না। এমনকি কে করেছে সেটাও তার জানতে ইচ্ছে করছে না। পরপর 3টা কল আসার পর একরাশ বিরক্ত নিয়ে কল তুলে রিসিভ করে। ওপাশ থেকে গম্ভীর পুরুষালী গলা ভেসে আসে। কল রিসিভ হতেই বিশ্রী গালিগালাজ শোনা যায়। সোহান জবাব দেয় না। সে মনোযোগ দিয়ে কথা গিলে। কথার মাঝে হঠাৎ এক তথ্য ছুড়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে সোহানের চোখ মুখ চকচক করে উঠল। হ্যাঁ, এমন একটা খবরের অপেক্ষাতেই তো সে এতক্ষণ ছিল। সোহান পৈশাচিক হেসে বলল, এতদিনে একটা কামের কাম করছো মামুন বেটা। এবার সুন্দর একখান গপ্প বানায় নাটকখানা প্রচার কইরা ফেলো দেখি।